সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সঙ্গে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়ে তোলা ভারত সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির হাইকমান্ড। এরপর জানিয়ে দিব বিএনপি পুনর্গঠনে অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ। এদিকে যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে জানাবো একটি দুঃখের সংবাদ। বেগম খালেদা জিয়ার 14 বছরের ঈদ কেটেছে একই রুমে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সাল থেকে বন্দি জীবন পার করছেন। শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন তার গুলশানের বাসা ফিরোজায়। বন্দি অবস্থায় এ পর্যন্ত তার 14টি ঈদ কেটেছে। এদিকে সুনামগঞ্জে বন্যা, একদিকে পানি কমছে তো অন্যদিকে বাড়ছে। সুনামগঞ্জ জেলার বন্যায় মানুষের ঘরবাড়ি এবং গবাদি পশু ও সয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল পাহাড়ি ঢলের জলস্রোত। ভাটির এই জনপদের একদিকে পানি কমছে তো অন্যদিকে পানি বাড়ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের চেয়ে 15 বছর পিছিয়ে যুক্তরাষ্ট্র। সারা বিশ্ব জানে চীন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াইয়ের কথা, তাদের প্রতিদ্বন্দ্বী মনোভাবের কথা, পরস্পরের সাথে তাদের সদা লড়াইয়ের কথা। সারা বিশ্বে ক্ষমতার ভরকেন্দ্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই থেকেছে অনেক বছর ধরে। তবে তাদের অনেক সময় থাবা বসিয়েছে চীন। চীন ক্রমশ এ বিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে, যাকে ইমার্জিং পাওয়ার বলে উল্লেখ করে থাকেন সংশ্লিষ্ট অনেকেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাকি অংশের সাথে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়ে তোলার ভারত সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার 18 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উদ্বেগের কথা জানানো হয়। এই উদ্যোগ দেশের গোয়েন্দা ব্যবস্থাকে দুর্বল করবে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিলিগুড়ি করিডোর দিয়ে 22 কিলোমিটার পথ বাইপাস করে বাংলাদেশের ভেতর দিয়ে, যা সাধারণ চিকেন নেক নামে পরিচিত, রেললাইন বসানো হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সময় তিনি বলেন, ভারতীয় রেলওয়ে বোর্ড বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বিএনপির এই নেতা বলেন, নিশ্চয়ই বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রীর অনুমতি নেই এসব ঘটনা ঘটেছে, তা উদ্বেগজনক। আমরা এ ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি আরো বলেন যে ভারত প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে এবং বাংলাদেশিদের মানবাধিকার এবং মানবিকতা উপেক্ষা করে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহন করে, তাহলে দেশের সার্বভৌমত্ব খর্ব হবে। রুহুল কবির রিজভী বলেন, এই সংযোগ স্থাপন রেল নেটওয়ার্ক এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবিকাঠি তাদেরই দেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বৈরী মানসিকতা পোষণ করে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থাও ভেঙে পড়বে। এ সময় তিনি বলেন, তিনি দেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে রেল যোগাযোগের উদ্যোগ বাস্তবায়ন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, এ সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ভারতের সাথে অনেক গোপন চুক্তি করেছে এবং এখন স্বাভাবিকভাবে এসব চুক্তি সামনে এসেছে। এ সময় তিনি বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে এ সরকার অবৈধ ক্ষমতার সুরক্ষা নিশ্চিত করতেই দেশের অভ্যন্তরে রেললাইন নির্মাণের অনুমতি দিচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য ভারতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করতে শুরু করেছে। তিনি বলেন, ভারতকে উদারভাবে সব দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। উল্লেখ্য, রোববার 16 জুন ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের অপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে ভারত। এটি চিকেন স্নেক নামে পরিচিত
22 কিলোমিটার প্রশস্ত একটি এলাকা, যা উত্তরে বেনাপোল এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত হবে। বিএনপি পুনর্গঠনে অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে রদবদলের অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, 2-4 জন নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরাই পদোন্নতি পাচ্ছেন, কার্যত শূন্য দিয়ে বিএনপির শূন্য পূরণ চলছে। পুনর্গঠনের নামে নোংরা খেলা ডার্টি গেম হচ্ছে। তবে দলের ভেতরেই অনেকে ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন, চলমান পুনর্গঠনের ফলে দল শক্তিশালী এবং গতিশীল হবে, সেই সঙ্গে আগামীর আন্দোলনে তার ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জাগো নিউজের পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান জাগো নিউজকে বলেছেন, দলের চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের দ্বারা যারা অনুসারী রয়েছেন তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এর বাইরে কারো পদোন্নতির সুযোগ হচ্ছে না। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক উপদেষ্টা কমিটিতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ড আব্দুল মঈন খানের দীর্ঘদিনের যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে মঈন খানের জয় হয়েছে। তবে ব্যক্তিগত ঘনিষ্ঠতার মাধ্যমে দলের নেতাদের পদোন্নতি হচ্ছে, এমন বক্তব্য মানতে নারাজ রুহুল কবির রিজভী। জাগো নিউজের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, দলের যারা পদোন্নতি পেয়েছেন, যাদের পদ অবনতি হয়েছে, সবাই আমার ঘনিষ্ঠ। সবাই তো বিএনপির, কেউ তো আর আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নয়। দলের সবাই আমার ঘনিষ্ঠ। এ সময় তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সে অনুযায়ী দলের পুনর্গঠন হচ্ছে। যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা সকলেই আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। গত 15 জুন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 4 দফা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ে রদবদলের মাধ্যমে 75 জন নেতার পদ পরিবর্তন হয়। এর মধ্যে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 45 জন, মিডিয়া সেলে 1 জন, চেয়ারপারসনের বিশেষ বিষয়ক উপদেষ্টা কমিটিতে 11 জন এবং চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী 18 জন। এর মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন। যতই প্রভাবশালী হোক, কোনো ব্যক্তি দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। আজ রাজধানীতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তার তদন্ত হবে, দুদক এটি করবে। সেতুমন্ত্রী বলেন, সরকার অন্ধকারে ঢিল ছুটতে চায় না। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ এখনো আসেনি। তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা হবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারে আওতায় আসবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানব? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে, ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এমন ঘটনা ঘটেনি। খালেদা জিয়া 14 ঈদ কেটেছে একই রুমে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সাল থেকে বন্দিজীবন পার করছেন। শুরুতে কারাগারে থাকলেও পরবর্তী রয়েছেন গুলশানের বাসা ফিরোজায়। বন্দী হওয়ার পর থেকে এখন পর্যন্ত 14টি ঈদ কেটেছে একই রুমে। এখনো পুরান ঢাকার কারাগারে, কখনো হাসপাতালের কেবিনে, আবার কখনোই ফিরোজায়। এভাবেই 14টি রুমে কেটেছে তার 14টি ঈদ। গত সোমবার ঈদুল আজহার দিনটিও কারাবন্দী ছিলেন তিনি। শুধু একটা সময় সাক্ষাৎ দিয়েছেন দলের সিনিয়র নেতাদের সঙ্গে। দীর্ঘদিন অসুস্থ বেগম খালেদা জিয়ার দলীয় নেতারা তার উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। সর্বশেষ সোমবার সাক্ষাৎ শেষে দলের নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেও তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন। ঈদের দিন বাসার রান্না করা খাবার গ্রহণ করেছেন খালেদা জিয়া। বাহিরে না যেতে পারলেও পরিবারের ছোট শিশুরা সঙ্গ দেন বেগম খালেদা জিয়ার। তার ভাগ্নে এবং ছেলের দিকের নাতি নাতনিদের সঙ্গে গল্প করে কাটিয়েছেন বেশ কিছু সময়।
সুনামগঞ্জে বন্যা, একদিকে পানি কমছে তো অন্যদিকে বাড়ছে। সুনামগঞ্জ জেলায় বন্যায় মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, সয় সম্পদের ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল পাহাড়ি ঢলের জলস্রোত। ভাটির এই জনপদের একদিকে পানি কমছে তো অন্যদিকে পানি বাড়ছে। জেলা ত্রাণ এবং পুনর্বাসন অফিসের দায়িত্বরত অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানায়, সুনামগঞ্জে চলতি বন্যা সহ দুর্যোগ মোকাবেলায় 516টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার সিলেটের দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এবং সচিব মহোদয়েরা আসবেন। সেখানে সুনামগঞ্জ জেলার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেবেন তারা। আমরা এ পর্যন্ত দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পূর্বের দেয়া জিআর চাল এবং জিআর ক্যাশ বরাদ্দ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ত্রাণ তৎপরতা শুরু করেছি। সোমবার 17 জুন পবিত্র ঈদুল আজহা সকাল থেকেই শুরু হয় এই অপ্রতিরোধ্য বন্যা। প্রতিটি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত করে চলেছে বন্যার পানি। জেলা প্রশাসন পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বাধ্য করেছেন। ইতিমধ্যে বানবাসী মানুষের সাহায্যার্থে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বিস্কুট, চিরামুড়ি, কেউ বা খিচুড়ি এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছেন দুর্গত নারী পুরুষদের মধ্যে। সুনামগঞ্জে সার্বিকভাবে চলছে স্বল্পমেয়াদী বন্যা উল্লেখ করে রাঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই বলেন, বৃষ্টিপাতে ভিজে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। আমার ইউনিয়নের বিরামপুর হরিণাপাটি পর্যন্ত দুর্লভপুর সুরমার উত্তর পারে প্রায় সব গ্রামই বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। 2022 সালে ভয়াবহ বন্যার পুরনো আতঙ্ক নেই, দিনাতিপাত করছে সাধারণ লোকজন।